আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আমি কবির আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ফিজিক্স। আজকের বিষয়টি হলো ফিজিক্স 2, সাবজেক্ট কোড 65922, পর্ব তৃতীয়। এই সাবজেক্টটি যেসব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য সেটি হলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল। আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়ব, সেটি হলো চ্যাপ্টার 3, তাপ সঞ্চালন, হিট ট্রান্সফার। তাপ পরিবাহিতা কি? প্রথমে যে সংজ্ঞাটি আসে, সে তাপ পরিবাহিতা কি? পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তাপ এক পদার্থে দ্রুত ও অন্য পদার্থে আস্তে আস্তে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহিতা বলে। আমি আমার সংজ্ঞাটি আবার রিপিট করছি। দেখো, পদার্থের যে বিশেষ ধর্ম, তাহলে একটা কারণ লাগবে বা একটা ধর্ম লাগবে বা রিজন লাগবে, যার জন্য কোনো পদার্থে তাপ দ্রুত চলে যাবে, আবার কোনো পদার্থে ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হবে। এই যে যে কারণের জন্য তাপ কোনো পদার্থে দ্রুত যাচ্ছে, কোনো পদার্থে আবার দ্রুত আস্তে আস্তে যাচ্ছে, এই কারণটিকে বলা হয় তাপ পরিবাহিতা। তাপ পরিবাহক, পরিবাহক র হবে এখানে, হচ্ছে এখানে একটা ফোঁটা হবে। তাপ পরিবাহক কাকে বলে? একক পুরুত্ব বা বেদ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত সমান্তরাল তলদ্বয়ের তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি হলে এর উষ্ণ তল হতে শীতল তলে যে পরিমাণ তাপ প্রতি সেকেন্ডে লম্বভাবে পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহক বলে। কি বললাম? একক পুরুত্ব মানে পুরুত্ব তোমার এক হতে হবে এবং ক্ষেত্রফল এক হতে হবে। কোন পদার্থের দুই বিপরীত সমতল, মনে করো এই চিত্রে দেখো, এই দুইটা তলে বিপরীত সমতলে 1 ডিগ্রি যদি তাপমাত্রার পার্থক্য এই মাথা থেকে এই প্রান্তে যদি 1 ডিগ্রি পার্থক্য হয়, তাহলে উষ্ণ এখানে যদি গরম হয়, হিট দেওয়া আছে, এখান থেকে যদি কোল্ডের দিকে যায় শীতল তলে, প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে বলে তাপ পরিবাহক। ক্লিয়ার? তাহলে আমরা তাপ পরিবাহক জানলাম যে একক বেদ, এই যে বেদ বা পুরুত্বে, এবং একক ক্ষেত্রফলে কোনো পদার্থের দুই বিপরীত সমান্তরাল তলদ্বয়ের তাপমাত্রার পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে উষ্ণ থেকে শীতল তলে প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে বলে তাপ পরিবাহক। এখন তাপ পরিবাহক একক, এই এককটা আমরা ইকুয়েশন থেকে দেখব। তার আগে আমরা একটু বলে দিচ্ছি যে কে ইকুয়াল টু কিউ ডি ডিভাইডেড বাই এ থেটা 1 মাইনাস থেটা 2 টি। এককটি এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশনটা কোথা থেকে এসেছে সেটি আমরা পরে জানছি। আগে দেখে নাও যে এককটি কিভাবে বের করছি। কিউ হলো তাপের একক জুল, ডি হলো দূরত্ব, দূরত্বের একক মিটার, এ হলো ক্ষেত্রফল, ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে মিটার স্কয়ার, তাপমাত্রার পার্থক্য মানে তাপমাত্রার একক পার ডিগ্রি কেলভিন, ডিগ্রি কেলভিন, গুণন টি হলো সময় সেকেন্ড। জুল মিটারকে বলা হয় ওয়াট, সরি এখানে জুল, এই মিটার কেটে ফেলেছে, হ্যাঁ, তাহলে এখানে জুল, ওকে, এখানে থাকলো কি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, একে বলছে ওয়াট। এই মিটার কেটে গেলে একটা মিটার থাকলো ডিগ্রি, তাহলে ওয়াট পার মিটার পার কেলভিন, এইটি হলো তাপ পরিবহন গুণাঙ্কের একক। এসআই এককে হতে পারে শুধু কেলভিনের একক, যদি সেন্টিগ্রেড করে দাও তাহলে ওয়াট পার মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে তাপ পরিমাণ গুণাঙ্কের এককটি আমরা শিখলাম। তাপ সঞ্চালন কি বা হিট ট্রান্সফার কি? তাপ এক প্রকার শক্তি, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এই গমন করাকেই বলা হয় তাপ সঞ্চালন। মানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হিট ট্রান্সফার অথবা তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন তিন ভাবে হতে পারে, একটি পরিবহন, পরিচালন এবং বিকিরণ। পরিবহন কি? যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন না ঘটিয়ে শুধু স্পন্দনের মাধ্যমে অপেক্ষাকৃত উষ্ণ স্থান থেকে শীতল স্থানে তাপ সঞ্চালিত হয় তাকে তাপ পরিবহন বলে। আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন না ঘটিয়ে, অণুগুলো স্থানিত হবে না, জাস্ট তুমি এই জায়গায় মনে করে হিট দিলা, এই হিট দেওয়ার ফলে পাশের অণুগুলোকে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার ফলে বস্তুটি তোমার তাপ আরেক পরের অণুকে ধাক্কা দিবে, এইভাবে ধাক্কা দেওয়ার ফলে শক্তি ট্রান্সফার হবে। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ প্রয়োগ করলে জড় পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় এবং তখন সাম্যাবস্থা থেকে পূর্বাপেক্ষা বেশি বিস্তারে কাঁপতে থাকে। এই কম্পনের ফলে পার্শ্ববর্তী অণুগুলোকে ধাক্কা দেয় এবং শক্তি বৃদ্ধি পেয়ে অধিক বিস্তারে কাঁপতে থাকে। এভাবে তাপ এক অণু থেকে অন্য অণুতে সঞ্চালিত হয়। ওকে, এবার আমরা শিখব পরিচলন। যে প্রক্রিয়ায় পদার্থের উত্তপ্ত কণাগুলো অপেক্ষাকৃত উষ্ণ স্থান হতে শীতল স্থানে গমন করে তাকে বলা হয় তাপ পরিচলন। তাহলে আমরা যদি পরিচলন, ইংলিশটা হলো কনভেকশন, আর পরিবহনের একটা ছিল কন্ডাকশন। তাহলে কনভেকশনটা হলো যে অণুগুলোর স্থানান্তর করবে। অণুগুলো এক জায়গা থেকে, মনে করি তরলে হিট দিলা, তরলটি উত্তপ্ত হয়ে হালকা হয়ে যাবে, উপরে যাবে এবং নিচের দিকে আবার নিচের দিকে ভারী, নিচের দিকে এভাবে ক্রমান্বয়ে ঠান্ডা হয়ে যায়, আবার নিচের দিকে আসবে। এভাবে অনবরত অণুগুলো স্থানান্তর ফলে তাপগুলো স্থান হবে। পরিচলন পদ্ধতির জন্য পরিবহন পদ্ধতিতেও জড় মাধ্যমের প্রয়োজন হয়। তরল বা বায়বীয় পদার্থে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত করে। তরল বা বায়বীয় পদার্থের অণুগুলোতে তাপ প্রয়োগের ফলে এদের মধ্যে গতিশক্তি সঞ্চালিত হয়, ফলে উষ্ণ স্থান হতে অণুগুলো শীতল স্থানের দিকে ধাবিত হয়। তাহলে আমরা পরিবহন এবং পরিচালন সংজ্ঞাটি শিখলাম। এবার আসো বিকিরণ, রেডিয়েশন। যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া, যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অপেক্ষাকৃত উষ্ণ স্থান হতে শীতল স্থানে সঞ্চালিত হয় তাকে বলে বিকিরণ, রেডিয়েশন। তাহলে আমরা বিকিরণটা বুঝলাম যে এটি মাধ্যম লাগবে না, এটা তড়িৎচুম্বকীয় আকারে মেনলি প্রবাহিত হয়। সকল বস্তুই তাপ বিকিরণ করে। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। পৃথিবী এবং সূর্যের মধ্যে কয়েক মাইল বায়ুমণ্ডল ব্যতীত আর কোনো জড় মাধ্যম নেই। সূর্য থেকে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বিকিরণ পদ্ধতি পৃথিবীতে সঞ্চালিত হয়। বিকিরণ ক্ষমতা কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিকিরক বস্তু একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ বিকিরণ করে এবং একই তাপমাত্রায় একই সময়ে একক ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুর কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করে তাদের অনুপাতকে ওই পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা বা নিঃসরণ ক্ষমতা বলে। তাহলে আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করবে সেই পরিমাণ তাপ যদি কোনো কৃষ্ণ বস্তু এখানে আদর্শ বস্তু, কৃষ্ণ আদর্শ বস্তু মানে কালো বডি, ব্ল্যাক বডি, যে পুরো তাপটাই শোষণ করে নেয়, এইরকম এই দুই বিকিরণের অনুপাতকে বলা হয় বিকিরণ ক্ষমতা বা নিঃসরণ ক্ষমতা। আমরা দেখো কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশনের একটি চিত্র দিয়েছি, যে কিভাবে কন্ডাকশন হচ্ছে, কিভাবে কনভেকশন হচ্ছে এবং কিভাবে রেডিয়েশন হচ্ছে। স্টিফেনের সূত্র। কোন আদর্শ কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে যে তাপ নির্গত করে তা ওই বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। চতুর্থ ঘাত মানে চতুর্থ পাওয়ার এখানে বলছে। তাহলে
কোন আদর্শ কৃষ্ণ বস্তু হতে যদি প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ নির্গত হবে সেটি হবে ওই বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটি স্টিফেন সূত্র আবিষ্কার করেছে। মেনলি এই অধ্যায়ে তোমার শুধু সূত্রগুলো এবং সংজ্ঞাগুলো এবং একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাই এই অধ্যায়টি আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কারণ এখানে তেমন পড়ার কিছু নেই, শুধু সংজ্ঞাগুলো মুখস্থ করবে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটি করলে যথেষ্ট হবে। স্টিফেন বোলৎজম্যানস ল যেটা পেলাম সেটা ইলাস্ট্রেশন করে ব্যাখ্যা আমরা পাবো এরকম, P equal to E sigma A T to the power 4। P হলো পাওয়ার রেডিয়েটেড, অর্থাৎ পাওয়ার রেডিয়েশন হচ্ছে E হলো আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, সিগমা হলো স্টিফেনের সূত্র, সেটা স্টিফেন কনস্ট্যান্ট, স্টিফেন ধ্রুবক বলা হয় সিগমার মান, এখানে দেওয়া আছে স্টিফেন বোলৎজম্যান কনস্ট্যান্ট 5.69 × 10⁻⁸। টি হলো টেম্পারেচার, আর এ হলো সারফেস এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল। তাহলে স্টিফেনের সমীকরণটি এটি দাঁড়াবে এই রকম অবস্থায়। নিউটনস ল অফ কুলিং। নিউটনের শীতলীকরণ সূত্র দেখো, কোন বস্তু তার পরিবেশের সাপেক্ষে শীতল হতে দিলে বস্তুর তাপ বর্জনের হার উত্তপ্ত বস্তু ও পরিবেশের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। মানে বস্তু যে পরিমাণ তাপ হারাবে, বর্জন করবে, সেটা যে বস্তু আছে এবং তার পরিবেশের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। দুইজন তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক হবে কোন বস্তু কতটুকু তাপ বর্জন করবে, বর্জনের হারটি হবে উত্তপ্ত বস্তু এবং পরিবেশের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। মানে দুইজনের তাপমাত্রা পার্থক্যের উপরই নির্ভর করবে তাপ বর্জনের হার। ওকে, এটি হল নিউটনের শীতলীকরণ সূত্র। চিত্রে দেখছো কিভাবে নিউটনের শীতলীকরণ সূত্র প্রমাণ করা যাচ্ছে। ফ্যান এবং একটি টেম্পারেচার, একটি ঠান্ডা পানি নিয়ে এটা ল্যাবে পরীক্ষা করা যেতে পারে। আমরা যে প্রশ্নটি বলছিলাম যে তাপ পরিবাহিতা কাকে বলে, এবং দেখাও যে কিউ ইকুয়াল টু কে এ θ1 - θ2 × T/d। এই সমীকরণটাই প্রত্যেকবার পরীক্ষায় আসে, তাহলে একটি প্রশ্ন এখান থেকে বেশি আসে, সেটি হলো এই প্রশ্নটা। প্রথম হলো তাপ পরিবাহিতা কাকে বলে। পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তাপ এক পদার্থে দ্রুত ও অন্য পদার্থে আস্তে আস্তে উষ্ণ স্থান হতে শীতল স্থানে পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহিতা বলে। মানে হয় এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালন করাকেই বলা হয় তাপ পরিবাহিতা, কিন্তু যে কারণে হয় সেটি হল তাপ পরিবাহিতা। এখন আমি একটা আয়তাকার পদার্থের বস্তু ধরছি এবং দুই পৃষ্ঠে তাপমাত্রা ধরলাম θ1 θ2, মধ্যবর্তী দূরত্ব ধরলাম d, এইখান থেকে এইটুকু দূরত্ব ধরলাম d। উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে টি সময়ে কিউ পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হলে আমরা পাই কিউ প্রপোর্শনাল টু θ1 - θ2 কিউ, যখন এ টি ডি স্থির থাকবে। এ মানে ক্ষেত্রফল স্থির থাকবে, টি হলো টেম্পারেচার এবং ডি হলো দূরত্ব বা এখানে পুরুত্ব বলতে পারো। কিউ প্রপোর্শনাল টু এ, তাপ ক্ষেত্রফলের সমানুপাতিক, তখন তাপমাত্রা স্থির থাকবে এবং দূরত্ব স্থির থাকবে। কিউ প্রপোর্শনাল টু টি, টি মানে সময়, এখানে সরি উষ্ণতা টি সেকেন্ডে, এটা টি এখানে সময়, টি হচ্ছে টেম্পারেচার, টি হলো এখানে সময় উল্লেখ করা হয়েছে। ওকে, ডি হলো পুরুত্ব, কি হবে পুরুত্বের ব্যাস্তানুপাতিক। তাহলে আমরা এই যে চারটি সমীকরণ পেলাম, এই চারটি সমীকরণ যদি সমন্বয় করি
আমরা কিন্তু অবশ্যই সূত্র যখন লিখবো তখন কিন্তু এগুলো স্থির করতে হবে। তাই এগুলো যদি স্থির শব্দ না লেখো তাহলে কিন্তু তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক হবে না। যদি এগুলো স্থির না থাকে তাহলে তুমি যদি এগুলো উল্লেখ না করো, শুধু এই অংশটুকু লেখো, তাহলে কিন্তু নাম্বার পাবে না। কারণ এগুলো স্থির আছে বলেই তাপ ক্ষেত্রফলের সমানুপাতিক, তাপ সময়ের সমানুপাতিক, তাপ পুরুত্বের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমরা এই চারটি সমীকরণকে আমরা যদি সমন্বিত করি তাহলে পাবো কি, কিউ প্রপোর্শনাল টু এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি ডিভাইডেড বাই টি। এই প্রপোর্শনাল টু উঠে যাওয়ার পর আমরা একটা সমান চিহ্ন দিব এবং এই ধ্রুবকের জন্য একটা নতুন ধ্রুবক লিখবো, সেটা হলো কে। প্রপোর্শনাল টু সমানুপাতিকের জন্য একটা ধ্রুবক লিখবো কে। এই কেটি হলো তাপ পরিবহন গুণাঙ্ক। এই ধ্রুবকটাকে বলা হয় তাপ পরিবহন গুণাঙ্ক, যেটি আমরা কে সূত্র একক লেখার সময় ব্যবহার করেছিলাম এর মানটি। ওকে, তাহলে আমাদের এই প্রমাণটি আমি আবার দেখো রিপিট করছি। তাপ পরিবাহিতা কাকে বলে? দেখাও যে কিউ ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি বাই টি। এটি প্রমাণ করতে হলে প্রথমে একটি আয়তাকার বস্তু নিতে হবে এবং কোনটা কি এগুলো দেখে দেখে বলতে হবে। এ হলো বস্তুটির ক্ষেত্রফল, থিটা 1 থিটা হলো তাপমাত্রার পার্থক্য, টি হলো সময়, ডি হলো পুরুত্ব এবং কিউ তাপ প্রবাহিত হবে লম্বভাবে। এখন আমি সূত্রগুলো লিখব। তাপ হবে তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, তাপ হবে ক্ষেত্রফলের সমানুপাতিক, তাপ হবে সময়ের সমানুপাতিক, তাপ হবে পুরুত্বের ব্যস্তানুপাতিক। এই চারটি সমীকরণ যদি আমরা সমন্বিত করি তাহলে আসবে এইরকম। এখন এই সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিকের পরিবর্তে আমি সমানুপাতিক ধ্রুবক কে লিখব এবং এখানে সমান লিখব। তাহলে আমরা এই যে কিউ এর মানটা পেয়ে গেলাম। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট, পরিবাহী তাপের উপর কি কি বিষয়ের উপর, মানে পরিবাহিত তাপের পরিমাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখলাম। সেটা আমরা আবার সূত্রটিকে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি যে পরিবাহিত তাপ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, যেটা লিখেছিলাম। পরিবাহিত তাপ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক। পরিবাহিত তাপ পরিমাণ সময়ের সাথে সমানুপাতিক এবং পরিবাহিত তাপ দুই পৃষ্ঠে মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক সেই সম্পর্কটি। তাহলে চারটি বিষয়ের উপর তাপ কি পরিমাণ পরিবাহিত হবে তা নির্ভর করবে। উইনের সূত্র। কোন কৃষ্ণ বস্তু হতে সর্বাধিক বিকীর্ণ তাপ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ওই বস্তুর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। মানে পরম তাপমাত্রা টি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই চিহ্নটি হলো ল্যামডা। এই ল্যামডাটি হবে টি এ ব্যস্তানুপাতিক, মানে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তাপমাত্রা উল্টা বলি, তাপমাত্রা যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে, তাপমাত্রা যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। এটি হলো উইনের সূত্র। আমরা এখন দেখো গ্রিন হাউস দেখছি চিত্রে। গ্রিন হাউসের ইফেক্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। গ্রিন হাউস হলো একটি বিশেষ নির্মাণ কৌশল দিয়ে তৈরি করা এক ধরনের কাচের ঘর, যেখানে একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে শাকসবজি, উদ্ভিদ ইত্যাদি উৎপাদন এবং সংরক্ষণ করা হয়। সাধারণত শীত প্রধান দেশগুলোতে গ্রিন হাউসের মাধ্যমে উদ্ভিদের প্রজনন ঘটানো হয়, কারণ শীত প্রধান দেশে সাধারণ তাপমাত্রা উদ্ভিদ প্রজনন সহায়ক নয়। কারণ শীত প্রধান দেশে ঠান্ডা থাকে, ঠান্ডাতে উদ্ভিদ সহজে উৎপাদন হয় না। এই জন্য আমাদের ওই 6 মাসই মনে করো সূর্য উদয় হয় না, অনেক অনেক বেশি আছে, তখন 6 মাসই তাদের ঠান্ডা থাকে। এই ঠান্ডার ফলে সূর্যের আলো আবহাওয়াকে অভাবে উদ্ভিদ উৎপন্ন হয় না। তখন তারা বিশেষ প্রক্রিয়া কাচের ঘর তৈরি করে। চিত্রে দেখতে পাচ্ছ এই যে কাচের ঘরগুলো তৈরি করে। এই কাচের ঘরে যখন সূর্যের আলো পড়ে, মনে করো সূর্যের আলো ঢুকলো, এই ঢোকার ফলে উদ্ভিদগুলো তাপ নিবে। তাপ নিলে এদের তরঙ্গ দৈর্ঘ্য যখন আমরা ঢুকে তখন কিন্তু তাপ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, তখন সহজেই কাচের ছিদ্র ভেদ করে ঢুকে যায়। আচ্ছা, যখন উদ্ভিদগুলো তাপ নিল
নেয়ার ফলে তাপ কমে গেল, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, তখন সে আর ভেদ করে বেরোতে পারে না। এই যে বিশেষ প্রক্রিয়ায় ঘরটি উত্তপ্ত করা হয়েছে, এটি কি বলা হয়? গ্রিন হাউস। এই গ্রিন হাউসটি আবার পৃথিবীর সাথে সম্পর্কিত। গ্রিন হাউসের কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখো গ্রিন হাউসে আমরা চিত্র কিছু দেখাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য এখানে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, কিন্তু বের হওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ এখানে তাপমাত্রা কমে গেছে, বিভিন্ন ফসল হচ্ছে। এখন গ্রিন হাউসের প্রতিক্রিয়া কি? গ্রিন হাউসের কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কলকারখানা, মানুষের শ্বাস প্রশ্বাস, নির্বিকারে গাছ কাটা নিধনের কারণে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, যা গ্রিন হাউসের কাচের ঘরের মতো কাজ করছে। কারণ আমরা বিভিন্ন রেফ্রিজারেটর ব্যবহার করছি। দেখো এখানে স্প্রে ব্যবহার করে দেখাচ্ছে, এইখানে সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন আমাদের ওজোন স্তর ফুটা করে দিচ্ছে। যখন ওজোন স্তর ফুটো করে দিচ্ছে, তখন এইখান থেকে তাপগুলো পৃথিবীকে সিলিং করে, মনে করে একটা ওজোন স্তর আছে, পৃথিবী ঘিরে একটা ওজোন স্তর আছে। এখন সূর্যের তাপমাত্রা যখন আসে, তখন বিভিন্ন রশ্মি নিয়ে আসে, অবলোহিত রশ্মি, বিভিন্ন রশ্মি নিয়ে আসে। এখন যদি ওজোন স্তরটি না থাকতো, তাহলে ওজোন স্তর, এই যে সিএফসি গ্যাস ব্যবহার করছে, ক্লোরোফ্লোরোকার্বন, এরা ওজোন স্তর ফুটো করে দেয়। তাহলে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে চলে আসছে। পৃথিবীতে যখন চলে আসে, তখন আমাদের পৃথিবী উত্তপ্ত হতে থাকে। পৃথিবী উত্তপ্ত ফলে এই যে বরফের অংশগুলো গলতে শুরু করে। বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউসের ফলে। বায়ু মণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ঋতুর পরিবর্তন হচ্ছে, সমুদ্রের পানির গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নিম্নভূমি নিমজ্জিত অবস্থায় সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ নিম্নভূমি ডুবে যাবে। এইভাবে আমাদের ওজোন স্তরের ব্যাখ্যা আমরা দিতে পারি। তাহলে এখানে গ্রিন হাউস প্রতিক্রিয়াটা কি, গ্রিন হাউস কি, এবং গ্রিন হাউসের প্রতিক্রিয়া বা ক্রিয়া আমরা আলোচনা করলাম। দেখছো যে গ্রিন হাউস ইফেক্টগুলো আমরা দেখাচ্ছি চিত্রে। তাহলে আমাদের গ্রিন হাউস প্রক্রিয়া আমাদের বন্ধ করতে হবে। পৃথিবীকে বাঁচাতে হলে গ্রিন হাউস প্রক্রিয়ার জন্য আমাদের যে সিএফসি গ্যাস ব্যবহার করছি, অ্যারোসোল ব্যবহার করছি, এগুলো আমরা ব্যবহারে মাত্রা কমাতে হবে। গাড়ির ধোয়া, এগুলো আমাদের ব্যবহারের মাত্রা কমাতে হবে। তাহলে পৃথিবীটাকে আমরা স্বাভাবিক অবস্থায় রাখতে পারবো। নাহলে পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে, গরমের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং সমুদ্র পৃষ্ঠের বরফ গুলো গলতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলগুলো ডুবে যাবে। এই হলো এই অধ্যায়ের মোটামুটি টপিকস। আমার কতক্ষণ সময় আছে? ওকে, 9:10 পর্যন্ত। তাহলে এখনো আমাদের যে সময় আছে, আমরা এখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তাহলে দেখো এই অধ্যায়ে যে আলোচনার বিষয়গুলো, সেটা হলো তাপ পরিবাহিতা কাকে বলে, তাপ পরিবহন গুণাঙ্ক এসআই একক কি সেটা লিখতে বলতে পারে, 1 মার্কের প্রশ্নগুলো। তাপ পরিবহন গুণাঙ্ক সংজ্ঞা লিখতে বলতে পারে, স্টিফেনের সূত্রটি লিখো, স্টিফেনের নিউটনের শীতলীকরণ সূত্রটি লিখতে বলবে, সবুজ ঘর বলতে কি বোঝায়। এইগুলো হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে তাপ পদার্থের তাপ সঞ্চালনের পদ্ধতি দুটি করে পার্থক্য লিখতে বলতে পারে, তাপ সঞ্চালন কাকে বলে, তাপ সঞ্চালন পদ্ধতি বর্ণনা করা যেতে পারে, তাপ পরিবাহিতা কাকে বলে, এবং কিউ ইকুয়াল টু কে এ থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি বাই ডি। এইটি হলো তাপ পরিবাহিতা। এই প্রশ্নটি মেনলি পরীক্ষায় আসে। তাপের পরিমাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এবং কাচের গ্লাসে হঠাৎ গরম পানি ঢাললে ফেটে যায় কেন? কেননা যখন আমাদের কাচের গ্লাসে তাপ দেয়, কাচে তখন সংকুচিত হয়, আর সংকুচিত হলে তখন আশপাশের কাঁচগুলোকে টেনে ধরে, আর টেনে ধরলে কাঁচটি ফেটে যায়। আমরা শুধু যে প্রশ্নটি পড়ব তোমাদের, সেটা আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ওকে, তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার লিখবে, জাস্ট এককটি লিখবা, এখানে এককটি লিখবে। 3 নাম্বার প্রশ্নটি লিখবে,
3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর। এই অতি সংক্ষিপ্ত সব মেনলি সবগুলোই তোমাদের লিখতে হবে। হোমওয়ার্ক তোমরা বা তৃতীয় অ্যাসাইনমেন্ট যদি বলি, তৃতীয় অ্যাসাইনমেন্টে তোমরা অতি সংক্ষিপ্ত সব প্রশ্নগুলোই লিখবে। এগুলো ব্যাখ্যা তো দরকার নেই, জাস্ট সংজ্ঞাগুলো মুখস্থ করলেই, সূত্রগুলো মুখস্থ করলেই হবে। সংক্ষিপ্ত প্রশ্নে দেখো 8 নম্বর প্রশ্ন। এই 8 নম্বর প্রশ্নটি পরীক্ষায় মেনলি আসে বেশি। 8 নম্বর প্রশ্নটি তোমরা অবশ্যই মুখস্থ করে লিখবে, এইটি মেনলি আসে, রচনামূলক তেমন এর মধ্যে নাই। সুতরাং আজকে এই পর্যন্তই। তোমরা যারা উপস্থিত হয়েছে দেরি করে, তারা কমেন্ট বক্সে রোল নম্বর, পর্ব, সিট উল্লেখ করে ফেলো এবং ডিপার্টমেন্টের নামটি অবশ্যই উল্লেখ করবে, কারণ আমাদের 4টি ডিপার্টমেন্ট আছে এখানে, তাহলে আমি ইন্ডিকেট করতে পারবো কে কোন ডিপার্টমেন্টে আছো। আর তোমরা কমেন্ট বক্সে ক্লাসটি কেমন হচ্ছে এবং ক্লাসের ব্যাপারে এবং তোমাদের যদি কোনো রিভিউ লাগে সেই বিষয়টি আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করে দিবে, আমি কমেন্টগুলো দেখে তোমাদের সলভ করার চেষ্টা করব। আমি ক্লাসটি শেষ করতে চাই, কিন্তু যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই, তোমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলাফেরা করবে, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে, আর অবশ্যই পড়তে বসবে, কারণ পড়ার বিকল্প নেই। আর তার জন্য একটি বই কিনতে হবে, ফিজিক্স বইটি কিনে ফেলবা এবং এই লেকচারগুলো একটু ফলো করলে ইনশাল্লাহ তোমাদের ক্লাসটি সহজ হবে। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।